ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে এবং বাংলাদেশের প্রত্যেকটি আসনেই প্রার্থীরাও আসলে প্রচারণায় নেমেছেন এবং তাদের যেই নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী যেই ভাবনা, সেগুলো নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। নানান প্রতিশ্রুতির মাধ্যমে তাদের যে ভোটার বাগিয়ে নেওয়ার যে বিষয়টি, সেটি লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তবে তাদের যে সুচিন্তিত মত, সেই সুচিন্তিত মত প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটি আসনই হয়তো গড়ে উঠবে একটি সোনার বাংলাদেশের একটি অংশ হিসেবে। বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশের বিশেষ আয়োজনে আজ ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী রফিকুজ্জামান ফরিদ ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন, যিনি বাসদ মার্ক্সবাদী থেকে কাচি প্রতীকে নির্বাচন করবেন। মতিঝিল, পল্টন এবং শাহজাহানপুর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন আপনার এলাকায় রয়েছে। সেই আসনে আপনি এখন পর্যন্ত ভোটারদের নিরিখে কী ধরনের সমস্যা চিহ্নিত করতে পেরেছেন, যেগুলো নিয়ে আপনি মূলত কাজ করতে চান যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়? প্রথমত আমি ঢাকা ৮ আসনের যারা ভোটার এবং যারা শুনছেন আমার কথা, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলের নাম বাসদ মার্ক্সবাদী। আমি আমাদের দলের ঢাকা ৮ আসনের প্রার্থী হিসাবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছি। আমরা একটা কথা বলতে চাই যে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু, নতুন করে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার যাত্রা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি ২৪শের এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, তার ধারাবাহিকতায় এবারে যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের উল্লেখযোগ্য সংখ্যায় অংশগ্রহণ থাকবে। আর আমরা যে কথাটা খুব পরিষ্কার করে বলেছি যে ক্ষমতার পালাবদল নয়। আমরা যদি ফেসিবাদের বিলোপ চাই, আমরা যদি শোষণ বৈষম্যের অবসান চাই, তাহলে আমাদেরকে এই যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটারই একটা আমূল পরিবর্তন করতে হবে। ফলে আমাদের সংগ্রামটা হচ্ছে ব্যবস্থা বদলের সংগ্রাম। আর যে কথাগুলো আমি খুব অল্প কথায় ঢাকা ৮ আসনের যে সমস্যা সংকটগুলো আছে, এগুলো কিন্তু একক প্রার্থী হিসাবে আমার সমাধান করার ব্যাপার না। আপনি যদি ঢাকা ৮ তো খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এখানে সচিবালয় থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের এখানে মতিঝিল, ব্যাংক পাড়া, সমস্ত জায়গা, এখানে বলা চলে যে বাংলাদেশের হার্ট বলা চলে এই আসনটাকে। কিন্তু দেখুন, এখানটায় যদি আমি একটা প্রধান সংকট বলি, ঢাকা নগরীর একটা সংকট, সেটা কি যানজট এবং অপরিকল্পিত নগরী। তাহলে আমার নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম ব্যাপার হচ্ছে সেটা ছিল যে আমি চাই যে একটা পরিকল্পিত নগরী গড়ে তুলতে, সেখানে যানজট এবং দূষণমুক্ত করতে। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে যারা চাকরি করে বা যারা শ্রমজীবী মানুষ আছেন, তাদেরকে বাড়ি ভাড়ার একটা বড় অঙ্কের টাকা গুনতে হয় এবং সেটার কোনো মনিটরিং নেই। বছর বছর বাড়ি ভাড়া বাড়ছে, সেগুলোর যে নাগরিকদের যে এই যে বাড়ি ভাড়া নিয়ে যে ভোগান্তি, সেই জায়গায় আমি বলতে চাই যে আমরা একটা নতুন করে যে বাড়ি ভাড়া আইন, সেটা প্রণয়ন করা এবং সেটার বাস্তবায়ন করা। এবং গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়ার আপনি দেখবেন যে লাগামহীন ব্যাপার আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, জনজীবনের যে এই সমস্ত সমস্যা সংকটগুলো, সেগুলো নিরসনে আমি একটা কার্যকর গণ আন্দোলন গড়ে তুলতে চাই। আমি এ কথাটা একবারও বলবো না যে আমি জিতলে এ পাইয়ে দিব, ও পাইয়ে দিব। আসলে এটা আমার একক ক্ষমতার সামর্থ্যের ব্যাপার না। আমি জনগণের প্রতিনিধি নির্বাচিত হলে আমি জনগণকে সাথে নিয়ে তাদের পক্ষের যে আন্দোলন, সেটাকে জোরদার করতে পারবো। এটাই আমি ঢাকা ৮ আসনের যারা আছেন, ভোটার আছেন, দেশবাসী আছেন, তাদেরকে আমি একটা গণ আন্দোলনের পক্ষের একটা দল হিসেবে, তার প্রার্থী হিসাবে আমি এই বিষয়গুলোকে বিবেচনা করার জন্য আবেদন জানাবো। আমি যদি ভুল না করে থাকি, স্বাধীনতার পর থেকে নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে এখানে দেখা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনটিতে 2 থেকে 3 বার এবং বেশিরভাগ সময় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মহাজোটের যারা প্রার্থী ছিলেন তারাই নির্বাচিত হয়েছেন। নতুন করে আসলে নতুনভাবে এর বাইরে গিয়ে ভোটাররা কেন আসলে আপনাদেরকে বেছে নেবেন? আপনারা এমন কি ক্যারিজমেটিক আপনাদের রয়েছে, কিংবা আপনাদের যে প্রতিশ্রুতিগুলো, নির্বাচনী যে ইশতেহারগুলো, সেগুলো আসলে সম্পর্কে কতটুকু ভোটাররা সচেতন? একটা কথা দেখুন, যে এই যে যারা জিতেছে অতীতে, এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই দলগুলো তো গত 54 বছর এই দলগুলো পরাক্রমে ক্ষমতায় ছিল। তাহলে এই দলগুলো জেতার মধ্য দিয়ে কি জনগণ জিতেছে? জনগণের অবস্থার পরিবর্তন হয়েছে। এবং একটা নির্বাচনে খুবই প্রচলিত কথা, ভাই আপনাকে ভোট দিয়ে কী হবে, আপনি তো জিততে পারবেন না, ভোটটা নষ্ট হবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলতে চাই, যারা ভোটার, যারা সচেতন মানুষ, যারা 24শে জুলাই গণঅভ্যুত্থান দেখেছে, তাদেরকে বলতে চাই যে দেখুন, 54 বছর তো ভোট দিয়েছেন। ভোট দেওয়ার মধ্য দিয়ে কি মানুষ জিতেছে? মানুষের জয় হয়েছে? দেশের কল্যাণ হয়েছে? হয়নি। ফলে এইসব যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এরা হচ্ছে শাসক শ্রেণীর পক্ষের দল, লুটেরাদের দল। এরা দেশে ফেসিবাদ কায়েম করেছে, গত 54 বছরে একটা ফেসিবাদী দুঃশাসন কায়েম করেছে। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, আমরা মৌলানা ভাসানীর কথা বলতে চাই। মৌলানা ভাসানী বলেছিলেন, রাজনীতির কেন্দ্রে থাকবে হচ্ছে মানুষ।
আপনি গত 54 বছরের রাজনীতি দেখুন, সেই রাজনীতির কেন্দ্রে কিন্তু মানুষ ছিল না। তো ফলে আমরা এই মৌলানা ভাসানীর উত্তরসূরি হয়ে লড়তে চাই জনগণের পক্ষে, মানুষকে কেন্দ্রে ফেরাতে চাই, রাজনীতির কেন্দ্রে মানুষকে ফেরাতে চাই। ফলে এই যে কালো টাকার ছড়াছড়ি, মিডিয়া মানি মাসেলের বিরাট প্রভাব, তার বিপরীতে চালিয়ে যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, মূল্যবোধ সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই আমাদেরকে বিবেচনা করবেন, এটা আমরা বিশ্বাস করি। শেষ প্রশ্ন রাখতে চাই যে এখন পর্যন্ত অভ্যুত্থান পরবর্তী যেই থানাগুলো থেকে অস্ত্র লুট হয়ে গেছে, সেই লুট করা অস্ত্র উদ্ধার করা যায়নি। এছাড়াও অবৈধ অস্ত্রের ঝনঝনানি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে হরহামেশাই দেখা যাচ্ছে। আমরা সর্বশেষ বেশ কয়েকটি সহিংসতার ঘটনাও দেখেছি যেখানে খুন খারাপিও হয়েছে। তো সেই জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা আপনি কেমন দেখছেন? পরিবেশটা কি আসলে সমপর্যায়ের সবার জন্য? আর জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? প্রথম কথা হচ্ছে যে দেখুন, নির্বাচনের যে আমেজ তৈরি হওয়ার কথা ছিল, আমি এখনও জানি না, আজকে তো মানে ফর্মাল প্রচারটা শুরু হলো, তো আমি বিশ্বাস করি হয়তো বা এটা ফিরবে, মানে নির্বাচনী আমেজটা ফিরবে মানুষের মধ্যে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন তার নির্বাচনে যে নিয়ম কানুন তৈরি করেছে, সে প্রথমেই কিন্তু জনগণকে, সাধারণ মানুষকে, শ্রমজীবী মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করেছে। 50,000 টাকা জামানত, এই 50,000 জামানত কিন্তু দেশের গরিব মানুষ, সাধারণ মানুষ দিতে পারবে না। ফলে প্রথমেই এটা লেভেল প্লেয়িং ফিল্ড না, এটা একটা কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়েছে। দ্বিতীয়ত নির্বাচনী আচরণবিধি বলেন, এই যে কালো টাকায় এখনও কতগুলো প্রার্থী, প্রায় 49 জনের মতো প্রার্থী, তারা ঋণ খেলাপি, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তাহলে এই যে শত শত কোটি টাকা যারা লুট করেছে, তারা আবার জনগণের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যদি যায়, তাহলে তারা তো লুটপাটের রাজনীতিই কায়েম করবে। তাহলে লুটপাটের রাজনীতির বিপরীতে যদি নীতিনিষ্ঠ রাজনীতিকে মানুষ জয়ী করতে চায়, নিজের অবস্থার যদি পরিবর্তন করতে চায়, গণতান্ত্রিক ব্যবস্থা যদি ফিরিয়ে আনতে চায়, তাহলে আমি মনে করি আমাদের জয় শতভাগ নিশ্চিত। আর অস্ত্রের বিষয়ে দেখুন, কোনো ধরনের কিন্তু আসলে নিরাপত্তা নেই। এবার আমাদের এই জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের একজন প্রার্থী শরীফ ওসমান হাদিকে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই গুলি করে মারা হয়েছে। তাহলে এই যে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া, এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এখানে চট্টগ্রামে একজন অস্ত্র উদ্ধার করতে গিয়ে একজন র্যাবের সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে আমার আর বর্ণনা করার বিষয় নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নাজুক। আমরা তারপরেও মানুষ যদি রাস্তায় নামে, মানুষ যদি সাড়া দেয়, মানুষের নিরাপত্তার নিশ্চিত করতে পারবে। আমরা মনে করি সমস্ত কিছুর জন্য একটা গণ আন্দোলন গড়ে তোলাটাই হচ্ছে একটা গ্যারান্টি। গণ আন্দোলন গড়ে উঠলে 24 যেমন আমাদেরকে নিরাপত্তা দিছে, একজন ফেসিস্টকে তাড়িয়েছে, এরকম গণ আন্দোলন লাগবে, জনগণের অটুট ঐক্য লাগবে। আমরা জনগণের ঐক্য তৈরি করতে চাই, জনগণের নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে আমরা লড়তে চাই। একটু ধন্যবাদ। ভোটের পথে বাংলাদেশের সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। আমিও ভোটের পথে বাংলাদেশ যে চ্যানেল আপনাদের, আপনার সদ্য সংবাদ যে চ্যানেল থেকে আপনারা আয়োজন করেছেন, আপনাদের প্রতিও আমি শুভকামনা জানাচ্ছি। আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আবারও আমি ঢাকা 8 আসনের যে ভোটাররা আসছেন, তাদের কাছে ভোট চাচ্ছি। আমাদেরকে অবশ্যই আমাদের মার্কাটা মনে রাখবেন, কাচিপতিকে আমাদেরকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আচ্ছা দর্শক, প্রত্যেকটি আসনের প্রার্থীদের যে সুচিন্তিত চিন্তাভাবনা রয়েছে, সেই আসন ঘিরে সেগুলো বাস্তবায়ন হলে এক একটি আসন যেমন বদলে যাবে, তেমনিভাবে বদলে যাবে গোটা দেশ। ভোটের আমেজ এভাবেই বয়ে চলুক, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রার্থী চূড়ান্ত করুক জনতা, সেই অধিকার বজায় থাকুক জনতার হাতেই। আবারও নতুন কোনো অতিথি, নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সদ্য সংবাদের সাথেই থাকবেন।